প্রতিদিন 40,000 স্কুল শিক্ষার্থী পাবে করোনা টিকা। 1 নভেম্বর থেকে ঢাকায় দেয়া শুরু, পার্বত্য জেলাতেও চলছে কার্যক্রম। আগামী বছরে সবাই পাবে বললেন প্রধানমন্ত্রী। নোয়াখালীতে ছোট ছোট দলে ভাগ হয়ে হামলা চালানো হয় মন্দির ও মণ্ডপে, বলছেন প্রত্যক্ষদর্শী। সাম্প্রদায়িক সহিংসতার ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ হাইকোর্টের। সরকারের পতনের এক দফা আন্দোলনে নেতাকর্মীদের প্রস্তুত হওয়ার আহ্বান বিএনপির। বিশৃঙ্খলা সৃষ্টি করা হলে কঠোর হাতে দমন, হুঁশিয়ারি আওয়ামী লীগের। তিস্তার পানি কমতেই তীব্র ভাঙনের কবলে লালমনিরহাট। পদ্মার ভাঙনে হুমকির মুখে রাজবাড়ির গোদার বাজার। একদিনেই 100 মিটার এলাকা বিলীন। দেখছিলেন শিরোনাম। প্রবাসী সময়ের সঙ্গে আছে আমি গোলাম রাব্বি। 1 নভেম্বর থেকেই 12 থেকে 17 বছর বয়সী শিক্ষার্থীদের টিকাদান শুরু হচ্ছে। এজন্য রাজধানীতে 12টি কেন্দ্র প্রস্তুত করা হয়েছে। প্রতিদিন 40,000 শিক্ষার্থী পাবে টিকা। বৃহস্পতিবার সকালে মন্ত্রিপরিষদ বৈঠক শেষে একথা জানান স্বাস্থ্যমন্ত্রী ও মন্ত্রিপরিষদ সচিব। এদিকে করোনা টিকা দেওয়ার সিদ্ধান্তে স্বস্তি প্রকাশ করেছেন শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা। দীর্ঘ প্রতীক্ষার পর চলতি মাসের 14 অক্টোবর প্রথমবারের মতো টিকার আওতায় আনা হয় স্কুল শিক্ষার্থীদের। মানিকগঞ্জে কয়েকটি স্কুলের 12 থেকে 17 বছর বয়সী 112 শিক্ষার্থীর দেহে পরীক্ষামূলকভাবে প্রয়োগ করা হয় ফাইজার-বায়োনটেকের করোনা টিকা। গত 2 সপ্তাহের পর্যবেক্ষণে তাদের মধ্যে দেখা যায়নি তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া। এবার নভেম্বরের শুরুর দিন থেকেই কিশোর শিক্ষার্থীদের টিকা দেওয়া শুরু হচ্ছে। বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক শেষে স্বাস্থ্যমন্ত্রী জানান, রাজধানীর 12টি কেন্দ্রে প্রাথমিক অবস্থায় প্রতিদিন টিকা পাবেন 40,000 শিক্ষার্থী। পর্যায়ক্রমে এ কার্যক্রম সারা দেশে শুরু হবে। 12 বছরের থেকে 17 বছরের ছেলে মেয়েদের তালিকা আমাদের শিক্ষা মন্ত্রণালয় দিয়েছে। সুরক্ষা অ্যাপসে তারা নিবন্ধন করে দিয়েছে। এখন স্কুলের থেকে বাকিটা করবেন। ঢাকায় 12টি কেন্দ্র আমরা ঠিক করেছি। সারা দেশেই আমরা স্কুলের ছেলে মেয়েদের টিকা দেওয়ার ব্যবস্থা গ্রহণ করেছি। ফাইজারের টিকা সংরক্ষণ করতে হয় হিমাঙ্কের নিচে -90 ডিগ্রি থেকে -60 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। এ কারণে ঢাকার বাইরে যেখানে শীতাতপ কেন্দ্র নেই সেখানেও কেন্দ্র করার নির্দেশ দেওয়া হয়েছে। মন্ত্রিপরিষদ সচিব ব্রিফিংয়ে বলেন, স্কুলের দেওয়া তালিকা অনুসারে এ পর্যন্ত প্রায় 3.5 লাখ শিক্ষার্থীর নিবন্ধন সম্পন্ন হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছেন, এই 12টাতেই 1 তারিখ থেকে শুরু করো। এর বাইরে ওই যে সিটি কর্পোরেশনের যে কমিউনিটি সেন্টার বা অন্য যে ফ্যাসিলিটিস আছে সেগুলো এক্সপ্লোর করো। যদি সেগুলোতে এক্সপান্ড করা যায় করো, নাহলে শুরু করো আগে 12টা দিয়ে। সরকারের এমন সিদ্ধান্তে নিজেদের সুরক্ষার কথা ভেবে স্বস্তি প্রকাশ করেছেন শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা। সপ্তাহে 6 দিন ক্লাস করতে পারবো, সুস্থ থাকতে পারবো। টিকা দেওয়ার এই প্রোগ্রামকে সাধুবাদ জানাই। ছাত্রছাত্রীদের যে এই টিকাটা দেওয়া হবে, ভ্যাকসিনটা দেওয়া হবে, এর জন্য আমাদের বাচ্চারা খুবভাবে উপকৃত হবে। এখন পর্যন্ত ফাইজার-বায়োনটেকের 70 লাখ ডোজের বেশি টিকা পেয়েছে বাংলাদেশ, যার পুরোটাই এসেছে কোভ্যাক্সের মাধ্যমে। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বিশেষ ক্যাম্পেইনের আওতায় সারা দেশে দেয়া হলো দ্বিতীয় ডোজ টিকা। গত 28 সেপ্টেম্বর যারা প্রথম ডোজ নিয়েছিলেন তাদেরকে একই কেন্দ্র থেকে দেয়া হয় দ্বিতীয় ডোজ। কেন্দ্রে কেন্দ্রে ভিড় থাকলেও কেবল দ্বিতীয় ডোজের কর্মসূচি থাকায় তৈরি হয়নি বাড়তি কোনো চাপ। স্বাস্থ্য অধিদপ্তর বলছে, ক্যাম্পেইনে কেউ দ্বিতীয় ডোজ নিতে না পারলে পরে বিশেষ ব্যবস্থায় তারাও টিকা নিতে পারবেন। উপলক্ষ প্রধানমন্ত্রীর জন্মদিন। 1 মাস আগে গত 28 সেপ্টেম্বরের মহাযজ্ঞে যারা নিয়েছিলেন প্রথম ডোজ টিকা, বৃহস্পতিবার তাদেরই একই ধাঁচের বিশেষ ক্যাম্পেইনের আওতায় দেওয়া হয় দ্বিতীয় ডোজ। সকাল থেকেই কেন্দ্রে কেন্দ্রে আসতে থাকেন টিকা প্রত্যাশীরা। তবে বিশেষ ক্যাম্পেইনের অস্থায়ী এসব কেন্দ্র থেকে যারা প্রথম ডোজ নিয়েছেন কেবল তাদেরই দেওয়া হয় দ্বিতীয় ডোজ। তাই কেন্দ্রে কেন্দ্রে ভিড় থাকলেও তা তৈরি করেনি তেমন কোনো বাড়তি চাপ, যে কারণে টিকা কর্মী কিংবা টিকা প্রত্যাশী সবার মধ্যেই ছিল স্বস্তির ছাপ। আসলাম, উপরে উঠলাম, টিকা দিলাম। আমি খুব হ্যাপি, এদের সিস্টেম খুবই ভালো। ফার্স্ট ডোজ দিয়েছিলাম, তখন কোনো প্রবলেম হয় নাই। আজকেও সেম আসলাম, দিয়ে দিলাম। সেকেন্ড ডোজটাও সুন্দর দিতে পারছি, কোনো হ্যাসেল নেই। যেহেতু প্রথম ডোজ এখানে যারা পেয়েছে তারাই শুধুমাত্র এখান থেকে দ্বিতীয় ডোজ পাবে, যার কারণে
স্বাভাবিকভাবে এর চাপটা কম। তবে ভিন্ন কেন্দ্রে টিকা নেয়া কিংবা দ্বিতীয় ডোজের তারিখ পেরিয়ে গেছে এমন অনেকে এসেও ভিড় করেন অস্থায়ী কেন্দ্রে। কেউ এসেছিলেন প্রথম ডোজ নিতেও। তবে বৃহস্পতিবারের এসব অস্থায়ী কেন্দ্র কেবল বিশেষ ক্যাম্পেইনের আওতায় দ্বিতীয় ডোজের জন্য নির্ধারিত হওয়ায় ফিরে যেতে হয় তাদের। আমি তো এখানে আসছিলাম টিকা দেওয়ার জন্য, দ্বিতীয় ডোজ দেওয়ার জন্যই আসছিলাম। এখন ওনারা তো বললো কয় না, আপনি যেখানে দিচ্ছেন ওই জায়গায় দেওয়া লাগবে। 11/9/2021 আমি ডেটটা ফেল করছি, এর জন্য আসছি আর কি। ঢাকা মেডিকেল যোগাযোগ করতে বলছি। ক্যাম্পেইনে নির্ধারিত ব্যক্তিদেরকেও বৃহস্পতিবার দ্বিতীয় ডোজ নিতে না পারলে পরবর্তীতে বিশেষ ব্যবস্থায় টিকা নিতে পারবেন বলে জানায় স্বাস্থ্য বিভাগ। উনি আমাদের মূল কেন্দ্র থেকে টিকা পেয়ে যাবেন পরে, মানে হেলথ কমপ্লেক্স থেকে বা যে হসপিটালে ওনার টিকা নিকটবর্তী সেই সমস্ত জায়গা থেকে পেয়ে যাবেন, যে কোনো দিন গেলেই পাবেন। প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে গত 28 ও 29 সেপ্টেম্বর সারা দেশে টিকা দেওয়া হয় প্রায় 81 লাখ মানুষকে। এর মধ্যে প্রথম ডোজ পেয়েছেন 78 লাখের বেশি মানুষ। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। করোনা প্রতিরোধে সমতলের পাশাপাশি দেশের দুর্গম পার্বত্য অঞ্চলগুলোতেও চলছে টিকাদান কর্মসূচি। এরই অংশ হিসেবে সেনাবাহিনীর সহযোগিতায় মাত্র 3 ঘন্টায় রাঙামাটির জুরাছড়ির বগাখালী এলাকার ক্ষুদ্র নৃগোষ্ঠীর 1,500 মানুষকে প্রথম ডোজ দেওয়া হয়েছে। সাক্ষর টিভির ক্যামেরায় কমলদের রিপোর্ট। বগাখালী বিজিবি বিওপি হেলিপ্যাডে ভ্যাকসিন ও স্বাস্থ্যকর্মীদের নিয়ে বিমান বাহিনীর হেলিকপ্টার পৌঁছানোর অনেক আগে থেকেই অপেক্ষা করছিলেন স্থানীয় বাসিন্দারা। এরপর হেলিকপ্টার অবতরণের পর শুরু হয় টিকাদান কার্যক্রম। স্কুল মাঠের এক প্রান্তে সেনা সদস্যরা টিকা নিতে আগ্রহীদের নাম নিবন্ধন শুরু করে, আরেক পাশে স্বাস্থ্যকর্মীরা ভ্যাকসিন প্রয়োগ চালিয়ে যায়। আর এইভাবেই 3 ঘন্টারও কম সময়ে ভ্যাকসিন গ্রহণ করেছে 1,500-এর বেশি মানুষ। 1500 টিকা নিয়ে এসছে। এখানকার প্রত্যেকটা জনগণ যাতে টিকার আওতায় আসে সেটির লক্ষ্যে আমরা কাজ করছি। একে তো দুর্গম এলাকা, এর মাঝে দূরবর্তী হয় অনেকেই 12 থেকে 24 ঘন্টা পায়ে হেঁটে কেন্দ্রে এসেছেন ভ্যাকসিন নিতে। ভারতের মিজোরাম সীমান্তের মাত্র 8 কিলোমিটারের মধ্যে টিকা কেন্দ্র হওয়ায় কড়া নিরাপত্তার দায়িত্ব ছিলেন বিজিবি সদস্যরা। প্রত্যন্ত এলাকায় টিকা দেওয়া কষ্টসাধ্য ছিল। সেনাবাহিনী, বিজিবি এবং প্রশাসনের সহযোগিতায় আমরা এখানে টিকা দিতে এসেছি। প্রত্যন্ত এই এলাকায় টিকাদান কর্মীদের পেয়ে উচ্ছ্বসিত ছিলেন স্থানীয়রা। সরকার এখানে জনগণের জন্য এবং যে সুযোগ সুবিধা করে দিচ্ছে, সরকারকে খুব আন্তরিক এবং নমস্কার। আমরা স্কুলে যে যাব ভর্তি হবো, এটা আমাদের ভালোর জন্য। রাঙ্গামাটি সদর থেকে একদিনের পথ জুরাছড়ি, আবার পায়ে হেঁটে 4 দিন এই বগাখালী, আর 1 কিলোমিটারের মধ্যে রয়েছে ভারতীয় সীমান্ত। দুর্গম এই অঞ্চলে শতভাগ করোনা ভ্যাকসিন নিশ্চিত করেছে বাংলাদেশ সরকার। পার্শ্ববর্তী দুর্গম অঞ্চলগুলোকেও এর আওতায় আনতে চায় প্রশাসন। দুর্গম বগাখালী থেকে কমল দে, সময় সংবাদ। দেশে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পরিস্থিতি যাতে আর খারাপ না হয় সেজন্য সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। দেশবাসীকে সতর্ক থাকারও আহ্বান জানান তিনি। বৃহস্পতিবার বিকেলে প্রধানমন্ত্রী ত্রাণ ভান্ডারে অনুদান গ্রহণ অনুষ্ঠানে শেখ হাসিনা বলেন, আগামী বছরের মাঝামাঝি সময়ের মধ্যেই দেশের সব নাগরিককে টিকার আওতায় নিয়ে আসা হবে। আর কদিন বাদেই শীত নামবে বাংলার প্রকৃতিতে। আসন্ন এই ঋতুতে যাতে ছিন্নমূলের মানুষগুলোকেও উষ্ণতায় রাখা সম্ভব হয়, তাই কিছুটা আগেভাগেই প্রস্তুতি সরকার প্রধানের কার্যালয়ে ঘিরে। বৃহস্পতিবার বিকেলে প্রধানমন্ত্রীর ত্রাণ ভান্ডারে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস বিএবি সহ বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে অনুদান দেয়া হয়। এই অনুষ্ঠানে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত ছিলেন সরকার প্রধান শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর পক্ষে এ সময় বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে দেয়া নগদ 10 লাখ টাকা এবং 26,45,000 পিস কম্বল গ্রহণ করেন কার্যালয়ের মুখ্য সচিব ডক্টর আহমেদ কায়কাউস। সংক্ষিপ্ত এই আয়োজনে মানবতার সেবায় এগিয়ে আসার জন্য বিএবি সহ সংশ্লিষ্ট সব দাতাদের ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, বেসরকারি খাত উন্মুক্তকরণের সুবিধা ভোগ করছে বাংলাদেশ। বেসরকারি খাতে ব্যাংক, বিমা সবকিছু উন্মুক্ত করে দিয়েছি এবং সরকারের পাশাপাশি যেন বেসরকারি খাতও আরও শক্তিশালী হয়, দেশের মানুষের সেবা করতে পারে এবং দেশের মানুষের ভাগ্য উন্নয়ন এবং কর্মসংস্থান সৃষ্টি হয়, সেই দিকে লক্ষ্য রেখে আমরা এই কাজগুলি করেছি। করোনা পরিস্থিতি যাতে আবারও জটিল আকার ধারণ না করে সেজন্য দেশবাসীকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানান শেখ হাসিনা। শীতকাল আসছে,
পৃথিবীর সব দেশে আবার কিন্তু করোনা ভাইরাস দেখা দিচ্ছে। বাংলাদেশে সবাইকে একটু সতর্ক থাকার জন্য আমি অনুরোধ করছি। সিজন চেঞ্জের সময় সর্দি কাশির একটু প্রাদুর্ভাব দেখা দেয়, তো এই সময়টায় যদি একটু সতর্কতা অবলম্বন করা যায় তাহলে কিন্তু এই করোনা আমাদেরকে আর ধরতে পারবে না। টিকাদান কর্মসূচি যেটা চালাচ্ছে, আগামী বছরের মাঝামাঝি সময়ের মধ্যে আমরা সকল মানুষকে টিকা দিতে সক্ষম হব। টিকা নেয়ার পরও সর্বত্র স্বাস্থ্যবিধি মেনে চলতে সব শ্রেণী পেশার মানুষকেই একযোগে কাজ করার কোনো বিকল্প নেই বলেও জানান প্রধানমন্ত্রী। দেশের সব স্তরের মানুষকে আমি আহ্বান করব, মাস্ক পরতে হবে। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। এবার অন্য প্রসঙ্গ। নোয়াখালীতে ছোট ছোট দলে ভাগ হয়ে একই সঙ্গে হামলা চালানো হয় মন্দির ও মণ্ডপে। হামলাকারীদের হাতে ছিল একই ধরনের অস্ত্র। প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় উঠে এসেছে এমনই চিত্র। এরই মধ্যে আদালতে দেয়া একাধিক আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে উঠে এসেছে বিএনপি জামায়াত নেতাদের নাম। তবে বিএনপির দাবি প্রকৃত দোষীদের বাঁচাতে তাদের হয়রানি করা হচ্ছে। নোয়াখালী প্রতিনিধি সাইফুল্লাহ কামরুলকে সঙ্গে নিয়ে জুলহাস তালুকদারের ক্যামেরায় বখতিয়ার মুনা রিপোর্ট। গত 13 অক্টোবর কুমিল্লায় মন্দিরে কোরআন অবমাননার ঘটনার একদিন পরই নোয়াখালীর বেগমগঞ্জ থানার চৌমুহনী পৌরসভা এলাকায় ব্যাপক সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা ঘটে। এই সহিংসতায় 2 জন নিহত ও আহত হন কমপক্ষে 50 জন। একই সময় 7টি স্থায়ী মন্দির ও 4টি পূজা মণ্ডপে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট চালানো হয়। এট এ টাইম অ্যাটাক করা হয়েছে এবং বিভিন্নভাবে লোক ভাগ করে দিয়ে এই অ্যাটাকটুনা করা হয়েছে এবং প্রি প্ল্যান। এই কারণে বোঝা যাচ্ছে সব জায়গাতে তাদের কাছে যেসব অস্ত্র ছিল সেই অস্ত্রগুলো একই রকম অস্ত্র ছিল, একই রকম অস্ত্র ব্যবহার করেছে। বেগমগঞ্জ থানায় এ নিয়ে 11টি মামলায় এজাহার নামীয় আসামির সংখ্যা 219 জন। এদের মধ্যে গ্রেফতারকৃত রিপন আহমেদ মাহির, আরাফাত হোসেন আবির, ইব্রাহিম খলিল রাজীব, ফয়সাল ইনাম কমল ও ইমরান হোসেন নিশাত আদালতে 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন। জেলা স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি কমল ও নিশাতের জবানবন্দিতে বের হয়ে আসে অনেক পরিচিত নাম। তবে স্বীকারোক্তি নিয়ে প্রশ্ন তোলেন নোয়াখালী জেলা বিএনপির নেতা। ওনারা এজাহারে একটা লোকের নাম আগে থেকে বলে রাখছে, এখন সেটার যদি একটা 164 যদি ক্রিয়েট না করে তাহলে এটা প্রমাণ করতে পারবে না। তো সুতরাং সেই হিসাবে নেওয়া হচ্ছে। জেলা পুলিশ সুপারের দাবি, ঢালাওভাবে নয়, তথ্যের ভিত্তিতেই গ্রেফতার করা হচ্ছে। যাদের বিরুদ্ধে অভিযোগ পাচ্ছি, তথ্য পাচ্ছি, তথ্য যাচাইয়ের জন্য হোক অথবা অভিযোগের জন্য হোক তাদেরকে আনছি এবং আমরা জাস্টিফাই করছি। যাদের সংশ্লিষ্ট পাচ্ছি তাদেরকেই কিন্তু আমরা গ্রেপ্তার দেখাচ্ছি এবং আমরা কোর্টে চালান করছি। জেলার বিভিন্ন মন্দির ও পূজা মণ্ডপে হামলার ঘটনায় এ পর্যন্ত 7 থানায় 29 মামলায় এজাহার নামীয় 410 ও অজ্ঞাত প্রায় 9000 জনকে আসামি করা হয়। এজাহার নামীয় 64 সহ গ্রেপ্তার হয় 212 জন। বখতিয়ার মুন্না, সময় সংবাদ, নোয়াখালী। সম্প্রতি দেশের বিভিন্ন জেলায় ঘটে যাওয়া সাম্প্রদায়িক সহিংসতায় কেবল জামাত শিবির নয়, পুলিশের তদন্তে উঠে এসেছে দেশের প্রধান রাজনৈতিক দল থেকে শুরু করে নূরের নবগঠিত সংগঠনের সদস্যদের নামও। তাহলে এসব ঘটনার পেছনে কলকাঠি নাড়ছে কারা? সম্প্রতি দেশে কেনই বা এই সাম্প্রদায়িকতা? এখনো উত্তর খুঁজছে পুলিশ। সাম্প্রদায়িক সহিংসতার পর এর নেপথ্যে রাজনৈতিক সম্পৃক্ততা রয়েছে বলে বিভিন্ন মহল থেকে অভিযোগ করা হচ্ছিল। পুলিশের তদন্তেও তার প্রমাণ মিলেছে। এই যেমন কুমিল্লার ঘটনায় গ্রেফতার ইকবালের সহযোগী রেজাউল হোসেন ইকরাম ছিলেন বিএনপির সক্রিয় কর্মী। 12 অক্টোবর রাতে ইকবাল যখন হনুমানের হাতে থাকা গদা নিয়ে ঘুরছিল তখন তার আশেপাশেই ছিল ইকরাম। এই ইকরামই 13 অক্টোবর ভোরে ফোন করে মণ্ডপে কোরআন রাখার কথা সবার প্রথমে জানায় পুলিশকে। পরবর্তীতে সেই বিক্ষুব্ধ জনতাকে উত্তেজিত করে। 12 অক্টোবর রাতে মাজার মসজিদ থেকে কোরআন নেয়ার সময় আসামি ইকবাল যে দুজনের সঙ্গে কথা বলেছেন তাদের একজন হাফেজ হুমায়ুন। সে জামায়াতের কর্মী এবং ইকবালের ফেসবুক ফ্রেন্ড। পুলিশের ধারণা খাদেম ফয়সাল ও হাফেজ হুমায়ুন ইকবালকে কোরআন নিতে সহায়তা করেছিল। নোয়াখালীর 7টি মন্দির ও 4টি পূজা মণ্ডপে হামলার নেপথ্যেও রয়েছে বিএনপি নেতাকর্মীদের সম্পৃক্ততা। দলটির 2 নেতার জবানবন্দিতে বেরিয়ে আসছে কেন্দ্রীয় নেতাসহ 1 ডজন বিএনপি জামায়াত নেতাকর্মীর নাম।
চট্টগ্রামের পূজা মণ্ডপে হামলার ঘটনায় বিএনপি শিবির কর্মীদের জড়িত থাকার পাশাপাশি ডাকসুর সাবেক ভিপি নূরের সংগঠন ছাত্র ও যুব অধিকার পরিষদের নেতাকর্মীদের জড়িত থাকার প্রমাণ মিলেছে পুলিশের তদন্তে। পুলিশ বলছে সিসিটিভি ফুটেজ ও ছবি দেখে তাদের শনাক্ত করার কথা। গ্রেফতার করা হয়েছে প্রায় 100 জনকে। রংপুরের পীরগঞ্জে সাম্প্রদায়িকতার আগুনে পুড়ে ছাই 20টি ঘরবাড়ি। এই ঘটনায় ছাত্রলীগের এক নেতাকে গ্রেফতার করা হলেও পরে আগুন দেওয়ার সঙ্গে সরাসরি জড়িত শিবির নেতা মামুনকে গ্রেফতার করে পুলিশ। মামুন সংগঠনটির সক্রিয় কর্মী, একাধিক নাশকতার মামলার আসামি। এছাড়া চাঁদপুরের সহিংসতার ঘটনায় জামাতের স্থানীয় এক নেতা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। তিস্তার পানি কমার সঙ্গে সঙ্গে লালমনিরহাট সদর উপজেলার 4টি গ্রামে দেখা দিয়েছে তীব্র ভাঙন। নদীগর্ভে একের পর এক বিলীন হচ্ছে ফসলি জমি, বাড়িঘর সহ বিভিন্ন স্থাপনা। আর এতে আতঙ্কে নির্ঘুম রাত কাটছে তিস্তা পাড়ের মানুষের। লালমনিরহাট থেকে মোফাক্খারুল ইসলাম মজনুর পাঠানো তথ্য, ছবি নিয়ে রিপোর্ট। আকস্মিক বন্যার রেশ কাটতে না কাটতেই ভাঙনে দিশেহারা তিস্তা নদী পাড়ের বাসিন্দারা। লালমনিরহাট সদর উপজেলার খুনিয়াগাছ ইউনিয়নের 4টি এলাকা ভাঙনের কবলে। এরই মধ্যে তিস্তা নদীর বামতির রক্ষা বাঁধের 30 মিটার বিলীন হয়েছে। বসতবাড়ি ও রাস্তাঘাট সহ নদীগর্ভে চলে গেছে বিস্তীর্ণ এলাকার ফসলি জমি। হুমকির মুখে রয়েছে মসজিদ ও শিক্ষা প্রতিষ্ঠান। অনেকে তড়িঘড়ি করে বাড়িঘর ভেঙে সরিয়ে নেওয়ার চেষ্টা করছেন নিরাপদ আশ্রয়ে। যেভাবে বস্তা দেওয়ার কথা, বস্তা দিয়ে ইয়ে করতেছে, এতে বেশি একটা কাজ হচ্ছে না। বাচ্চা কোচাক নিয়ে আমরা আস্তায় পড়িয়ে আছি। এক সপ্তাহের মধ্যে 200-250 বাড়ি ভেঙে গেছে, আর 500-600 বাড়ি এখান থেকে এলাকা থেকে সরাই নিচ্ছে অন্য জায়গায়। যে সময় বস্তাটা এখানে আসছে, ওই সময় যদি সঠিকভাবে এখানে যদি কাজ করতো, তাহলে এই গ্রামটা এই 150-200 বাড়ি নদীগর্ভে বিলীন হয়ে যাইতো না। নদী ভাঙন রোধে প্রয়োজনীয় কাজ চলছে বলে জানিয়েছে স্থানীয় পানি উন্নয়ন বোর্ড। টিউব ডাম্পিং এর মাধ্যমে এবং জিও ব্যাগ ফিলিং এর মাধ্যমে এটা প্রতিরোধ করার চেষ্টা করছে। বৃহস্পতিবার পর্যন্ত গত 3 দিনে খুনিয়াগাছ ইউনিয়নের 4টি গ্রামের 2 শতাধিক বসতবাড়ি এবং অন্তত 500 একর আবাদি জমি বিলীন হয়েছে নদীগর্ভে। সময় সংবাদ, লালমনিরহাট। এদিকে আবারও পদ্মার তীব্র ভাঙনের কবলে পড়েছে রাজবাড়ির গোদার বাজার এলাকা। একদিনই প্রায় 100 মিটার এলাকা বিলীন হয়েছে নদীগর্ভে। হুমকির মুখে রয়েছে শহর রক্ষা বাঁধ, শত শত বসত বাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন স্থাপনা। রাজবাড়ি থেকে করিম ইসহাকের তথ্য, ছবি নিয়ে রিপোর্ট। প্রতি বছরই নদী ভাঙনে বিলীন হয় রাজবাড়ির পাংশা, কালুখালী, সদর ও গোয়ালন্দের ফসলি জমি, শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন স্থাপনা। 2018 সালে 376 কোটি টাকা ব্যয়ে সদর উপজেলায় পদ্মার ডান্তির রক্ষা প্রকল্পের কাজ শুরু হয়, যা চলতি বছরের জুনে শেষ হয়। এরপরও থেমে নেই ভাঙন। 2 মাসে প্রায় 1,500 মিটার এলাকা নদীগর্ভে বিলীন হয়েছে। যে কোনো মুহূর্তে শহর রক্ষা বেড়িবাঁধটিও বিলীন হওয়ার শঙ্কায় স্থানীয়রা। সামান্য একটু জায়গা নিয়ে মানুষ আছে আশ্রয় নিয়ে খালি ভাঙতেছে, খালি ভাঙিয়ে যাচ্ছে, আমাদের কোনো ব্যবস্থা হচ্ছে না। যে কোনো একটা ব্যবস্থা করে দিলে পরে এই এলাকার লোকজন একটু শান্তিতে বুঝছেন থাকতে পারে। 1985 সাল থেকে চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত নদীতে বিলীন হয়েছে 9,960 হেক্টর জমি। এ অবস্থায় ভাঙন রোধে দ্রুত স্থায়ী কাজ শুরু হবে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। যে এক্সিস্টিং কাজগুলো চলতেছে সেগুলো আমরা রিপেয়ারের কাজ করতেছি। এই মুহূর্তে ব্যাগ বস্তা ব্যবহার করতেছি, আর পানি নামার পরে আমরা সিসি ব্লক দ্বারা নতুন করে এই জায়গাটা পুনর্নির্মাণ করব। ভাঙন ঠেকাতে পানি সম্পদ মন্ত্রণালয় দ্রুত কাজ শুরু করবে বলে জানান জেলা প্রশাসক। বিশেষজ্ঞ দ্বারা একটা তদন্ত করে যেন উপযুক্ত কার্যক্রম গ্রহণ করা হয়, সেই জন্য আমি পানি সম্পদ মন্ত্রণালয়কে অনুরোধ জানিয়ে চিঠি লিখেছি। 2 বছরে জেলায় ভাঙনের কবলে বসত ভিটা হারিয়েছে 860টি পরিবার। সময় সংবাদ, রাজবাড়ী। EDF Aluminium, redefine possibilities. পদ্মা মেঘনার ইলিশে সয়লাভ চাঁদপুরের বাজার। দক্ষিণের উপকূলীয় জেলার নদী ও সাগর থেকেও ইলিশের চালান আসছে এখানে। আর দাম ভালো পাওয়ায় খুশি জেলে ও ব্যাপারীরা। মা ইলিশ সংরক্ষণে 22 দিনের নিষেধাজ্ঞার সুফল মিলছে বলে মত সংশ্লিষ্টদের। ফারুক আহমেদের তথ্য, নাইমুল ইসলাম নীরবের ছবি নিয়ে রিপোর্ট। আবারও ইলিশের সরগরম চাঁদপুর শহরের বড় স্টেশনের পাইকারি বাজার। জমে উঠেছে ইলিশ বেচাকেনা। দূর দূরান্ত থেকে পাইকার ও সাধারণ ক্রেতারা বাজারে ভিড় করছেন ইলিশ কিনতে।
আর বাজারে ইলিশের দাম অনেকটা নাগালের মধ্যেই রয়েছে। 1 কেজি এতে 1200 গ্রামের দাম 1050 টাকা কেজি, আর 800 থেকে 900 গ্রামের দাম আপনার 700 টাকা হইতে 750 টাকা কেজি, আর 500-400 গ্রামের মাছ আপনার 450 থেকে 500 টাকা কেজি। মাওয়াঘাটে ইলিশ পাওয়া যায়, কিন্তু এটা অনেক জায়গা থেকে ইলিশ আসে, ইলিশটা আসলে চেনা যায় না। মাছ আলাই দিলে ভালোই পড়লো, যে আসার সময় মুখে 3 দিন বাইরে মুখে 2 লাখ টাকার মতো বেশি। এখানে মাছের দাম পাই ভালো, এই জন্য আমরা এই জায়গায় মাছ আনি বেচতে। তবে 22 দিনে নিষেধাজ্ঞার পর আরও বেশি ইলিশের আশা করছিলেন ব্যবসায়ীরা। আমাদের যে প্রত্যাশা ছিল ওই রকম মাছ হয় না, আর আমাদের যেই টাকা ইনভেস্ট বর্তমান মার্কেটে আসলে আমরা চরমভাবে হতাশ। বর্তমানে চাঁদপুর বড় স্টেশন পাইকারি মাছের বাজারে প্রতিদিন গড়ে 1000 থেকে 1200 মণ ইলিশ সরবরাহ হচ্ছে। সময় সংবাদ, চাঁদপুর। এখনও উদ্ধার করা যায়নি পাটুরিয়া 5 নম্বর ঘাটে ডুবে যাওয়া ফেরি আমানত শাহ। 17টি যানবাহনের মধ্যে 2 দিনে পানির নিচ থেকে তোলা হয়েছে 11টি, তবে এখনও পৌঁছায়নি উদ্ধারকারী জাহাজ প্রত্যয়। এদিকে ক্ষতিপূরণের দাবিতে ঘাটে ভিড় করেন ব্যবসায়ী, বিভিন্ন যানবাহনের শ্রমিক ও মালিকরা। মানিকগঞ্জ থেকে মোহাম্মদ ইউসুফ আলীর তথ্য, রমজান আলীর ছবি নিয়ে রিপোর্ট। মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে 14টি ট্রাক ও 3টি কাভার্ড ভ্যান নিয়ে তলিয়ে যাওয়া শাহ আমানত ফেরিটিকে উদ্ধারে সক্ষমতা নেই উদ্ধারকারী জাহাজ হামজার। 2000 টনের ফেরিটি উদ্ধারে বেগ পেতে হচ্ছে 60 টনের উদ্ধারকারী জাহাজটির। এ অবস্থায় মুন্সিগঞ্জ থেকে আনা হচ্ছে উদ্ধারকারী জাহাজ প্রত্যয়। এদিকে যানবাহন উদ্ধার ও ক্ষতিপূরণের দাবি নিয়ে ঘাটে ভিড় করছেন শ্রমিক, ব্যবসায়ী ও চালকরা। প্রায় 40 লক্ষ টাকার মাল আছে আমার গাড়িতে। এখন আজ সকাল থেকে এই গাড়িটা সারাদিন গেছে, রাত গেছে, এখন পর্যন্ত এর যে হামজা আছে যে কাজ করবে ক্যাপাসিটি, এই ক্যাপাসিটি নাই উঠানো। অনেক পুরনো একটা ফেরি দিয়ে পারাপার করা হচ্ছে। আমরা তো বিএডব্লিউটিসিকে ভাড়া দিয়ে আসা যাওয়া করি, যা ছিল সবই এখানে শেষ, যা ভাষায় প্রকাশ করতে পারতেছি না। কর্তৃপক্ষের কাছে দাবি আমার এই ক্ষতিপূরণ দিতে হবে, এবং আমাদের গাড়িগুলো 24 ঘন্টা যাবৎ পানির নিচে রয়েছে। আমাদের গাড়িগুলো অতি তাড়াতাড়ি পানি থেকে উদ্ধার করে দিতে হবে। ফেরিটি উদ্ধারে আরও সময় লাগবে বলে জানান ফায়ার সার্ভিস কর্মকর্তা। ট্রাকগুলোই ওঠানোর চেষ্টা করছি হামজা বিআইডব্লিউটির হামজা জাহাজের মাধ্যমে। সারাদিনে যতগুলো ট্রাক ওঠানো সম্ভব হয় সেই ট্রাকগুলো আমরা ওঠানোর চেষ্টা করছি। পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটের আমানত শাহ ফেরিটি বুধবার সকাল 9:30টার দিকে 17টি যানবাহন নিয়ে পাটুরিয়া 5 নং ঘাটে একপাশে কাত হয়ে ডুবে যায়। সময় সংবাদ, মানিকগঞ্জ। 500 মেট্রিক টন ওজনের নৌযান বিক্রি হয়েছে মাত্র 76 লাখ টাকায় খুচরা বাজারে, যার মূল্য 2 কোটিরও উপরে। সচল দুটি জাহাজকে অচল দেখিয়ে অর্ধেক দামে বিক্রির চেষ্টা করছে রেলওয়ে। আর এই প্রক্রিয়ার মধ্য দিয়ে বালাসী বাহাদুরাবাদ রুটের পুরো কার্যক্রম গুটিয়ে ফেলার আয়োজন চলছে। গাইবান্ধা থেকে হেদায়েতুল ইসলাম বাবু রিপোর্ট, ছবি তুলেছেন আতাউল হক সাগর। 20 বছর ধরে বন্ধ বালাসী বাহাদুরাবাদ রুটে রেলওয়ে ফেরি ও যাত্রী পারাপার। দীর্ঘদিনেও নৌরুটটি চালুর কোনো উদ্যোগ নেই। অন্যদিকে মেরামতের অভাবে ফুলছড়ি উপজেলার বালাসীঘাটে অযত্ন অবহেলায় কার্যক্ষমতা হারিয়েছে নৌযানগুলো, দাবি সংশ্লিষ্টদের। বহুদিন হলে মেরামত হচ্ছে না, একটা ডুবে গেলে তো কোটি কোটি টাকা ধ্বংস, সরকারের লস। কয়েক মাস আগে 76 লাখ টাকায় বিক্রি করা হয় 500 মেট্রিক টন ওজনের নৌযান G1। খুচরা বাজারে 42 টাকা ধরে, যার বাজার মূল্য দাঁড়ায় 2 কোটি 10 লাখ টাকা। তারও আগে বিক্রি হয়েছে ইশাখা, মীর জুমলা সহ 7টি জাহাজ, 3টি বার্জ ও একটি কারখানা। এবার জাহাজ বাহাদুর শাহ ও তিতুমির ছাড়াও ওয়াগন ফেরি, বার্জ সহ 3,500 মেট্রিক টন ওজনের নৌযান নিলাম প্রক্রিয়া শুরু করেছে রেলওয়ের মেরিন বিভাগ। 15 সাল পর্যন্ত ওয়াগনও আসতো, নাব্যতা সংকটের কারণে এই রুটটাও বন্ধ। আলটিমেটলি আমাদের রেলওয়ে ডিসিশন নিচ্ছে যে বিলুপ্ত করে দিবে। যে এই বিষয়ে সারপ্লাসটা করা হয়ে গেছে, সবগুলো জাহাজ বিক্রয় প্রক্রিয়াধীন আছে, টেন্ডার ফর্ম করা হয়েছে। আবারও সচল যানবাহনগুলো বিক্রি করার একটা পায়তারা করছে, এবং এই নৌবন্দরটি বন্ধ করার তাদের একটা মহল সক্রিয় আছে। অন্যদিকে অচল দেখিয়ে নিলাম প্রক্রিয়া শুরু করলেও বাহাদুর শাহ ও তিতুমির জাহাজ দুটি এখনো সচল বলে দাবি রেলওয়ের কর্মচারী ও স্থানীয়দের। তিতুমিরও হয় এবং বাহাদুর শাহ হয়, স্টার্ট করে আমরা ঘুরেন দিয়ে দেখে যে ঠিক আছে কিনা। অচল হলে তো স্টার্ট নেবে না, আমি তো দেখি মুখ স্টার্ট নেয় মাঝে মধ্যে ঘুরে। 1938 সালে ফুলছড়ির তিস্তামুখ ঘাট থেকে দেওয়ানগঞ্জের বাহাদুরাবাদ ঘাট পর্যন্ত রেলওয়ে ফেরি, যানবাহন ও যাত্রী পারাপার শুরু হয়।
বেশ কয়েকটি জাহাজ, ওয়াগন, পল্টন সহ মূল্যবান এসব যন্ত্রপাতি নিলাম প্রক্রিয়ার মধ্য দিয়ে ৮৩ বছরের ইতিহাসের ইতি টানতে যাচ্ছে রেলওয়ে বিভাগ। বালাসীঘাট থেকে হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। ৭১ মুক্তিযুদ্ধের সময় যারা স্বাধীন বাংলাদেশ হতে বাধা দিয়েছিল তাদের পরের প্রজন্মই এখন বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে। দুর্গাপূজার সময় হিন্দু সম্প্রদায়ের বাড়ি ও মণ্ডপে হামলার পেছনে পাকিস্তানের দোসর বিএনপি জামায়াতের হাত রয়েছে বলেও দাবি করেছেন বাংলাদেশের তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। কলকাতা প্রেস ক্লাবে বঙ্গবন্ধু মিডিয়া সেন্টার উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নোত্তরে তিনি একথা বলেন। কলকাতা থেকে সুব্রত আচার্য জানাচ্ছেন বিস্তারিত, আর ক্যামেরায় ছিলেন বিশ্বজিৎ দাস। বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম ১০০ বছর, ভারত বাংলাদেশের কূটনীতিরও ৫০ বছর, আর ভারতের স্বাধীনতার ৭৫ বছরে দাঁড়িয়ে প্রতিবেশী দুটি দেশের সাথে সম্পর্ক উন্নয়নে সরকারের পাশাপাশি কাজ করছে বিভিন্ন পেশাজীবী সংগঠনও। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় কলকাতা প্রেস ক্লাবও নানাভাবে দাঁড়িয়েছে মুক্তিকামী দেশের পাশে। বৃহস্পতিবার সেই প্রাচীনতম সাংবাদিকদের সংগঠনে দুই দেশের বন্ধুত্বের নতুন সেতু তৈরি হলো বঙ্গবন্ধু মিডিয়া সেন্টারের মাধ্যমে। এদিন সাড়ম্বর আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশের তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ এমপি মিডিয়া সেন্টারটি উদ্বোধন করেন। উদ্বোধনের আগে দুই দেশের জাতীয় সঙ্গীত বাজানো হয়, শ্রদ্ধা নিবেদন করা হয় জাতির জনকের স্মরণেও। এরপর বক্তব্য রাখেন আমন্ত্রিত অতিথিবৃন্দ। তখন ভারত বিরোধী, হিন্দু বিরোধী তারা স্লোগান দেয়। তথ্যমন্ত্রী দিনব্যাপী নানা কর্মসূচির মধ্যে ছিল পশ্চিমবঙ্গ বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের সাথে সৌজন্য সাক্ষাৎ এবং কলকাতাস্থ বাংলাদেশ তথ্যকেন্দ্র পরিদর্শন। সুব্রত আচার্য, সময় সংবাদ, পশ্চিমবঙ্গ, ভারত। ইতালির রোমে আয়োজিত G20 সম্মেলনকে কেন্দ্র করে পুরো নগরীতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সম্মেলনের দিন কয়েকটি সংগঠন বিক্ষোভের ডাক দেয়। নগরীর গুরুত্বপূর্ণ কিছু রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। বিমানবন্দরে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। সম্মেলন কেন্দ্রের 10 কিলোমিটার পর্যন্ত রেড জোন ঘোষণা করা হয়েছে। ইতালি থেকে যমুনা মাহমুদের রিপোর্ট। ইতালির রাজধানী রোমে আগামী শনি ও রোববার অনুষ্ঠিত হতে যাচ্ছে 2 দিনব্যাপী G20 সম্মেলন। এখানে বিশ্বের 20টি দেশের রাষ্ট্র ও সরকার প্রধান কিংবা তাদের প্রতিনিধিদের অংশগ্রহণের কথা রয়েছে। তবে কোন কোন দেশের সরকার প্রধান আসবেন তা নিয়ে কঠোর গোপনীয়তা রক্ষা করা হচ্ছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম। এদিকে সম্মেলনকে ঘিরে রোমে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আশপাশের এলাকায় সীমিত করা হয়েছে যান চলাচল। শহরের বিমানবন্দরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আমন্ত্রিত অতিথিরা নামবেন সেনা নিয়ন্ত্রিত চাম্পিনো বিমানবন্দরে। এই সম্মেলনকে কেন্দ্র করে বেশ কয়েকটি সংগঠন রাজধানী রোমে বিক্ষোভ সমাবেশ করার অনুমতি পেয়েছে। যদিও এসব সমাবেশ হবে গ্রিন পাস বিরোধী। বিক্ষোভ সমাবেশের কারণে নগরীর গুরুত্বপূর্ণ বেশ কিছু সড়ক এরই মধ্যে বন্ধ করে দেয়া হয়েছে। আসন্ন G20 সম্মেলনে অংশগ্রহণকারী দেশগুলোর অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে। এতে করোনা মহামারীতে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে আর্থিক সহায়তা দেওয়ার আলোচনা হতে পারে। ইতালি, ফ্রান্স, জার্মানি, যুক্তরাষ্ট্র সহ বিশ্বের 20টি গুরুত্বপূর্ণ দেশ অংশ নিচ্ছে সম্মেলনে। পর্যবেক্ষকরা বলছেন এই 20টি দেশের সম্মেলন খুবই গুরুত্বপূর্ণ। সম্মেলনকে ঘিরে ক্ষোভ বিক্ষোভ যাই থাকুক না কেন, এখান থেকে এই অংশগ্রহণকারী দেশগুলো তাদের অর্থনীতির ইতিবাচক সিদ্ধান্ত নিতে সক্ষম হবে। ইতালির রোম থেকে যমুনা মাহমুদ, সময় সংবাদ। T20 বিশ্বকাপের খবর। মিশন T20-তে বাংলাদেশের এবারের প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন উইন্ডিজ। পরিসংখ্যান আর অতীত ইতিহাস ভালো হওয়ায় ক্যারিবিয়ানদের বিপক্ষে লড়াই আত্মবিশ্বাসী টিম টাইগার। অন্যদিকে টাইগারদের মতো টানা 2 ম্যাচ হারলেও লড়াইয়ের মঞ্চে নিজেদেরকে এগিয়ে রাখছেন নিকোলাস পুরান। শারজায় 2 দলের ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় শুক্রবার বিকেল 4টায়। সুমন সরকারের ক্যামেরায় ম্যাচ প্রিভিউ নিয়ন মোহাইমিনের।
সেমিফাইনালের স্বপ্ন নিয়ে দেশ ছাড়া দলটা এখন ছন্ন ছাড়া, মাঠে কাজে আসছে না কোনো পরিকল্পনা। সুপার 12-এ টানা 2 ম্যাচ হারে স্বপ্ন ধূসর টাইগারদের। কিন্তু পেশাদার ক্রিকেট জীবনের লড়াই থামানোর উপায় কই? নতুন এক আশায় শারজাতে যাওয়ার কথা ছিল ক্রিকেটারদের, কিন্তু অনুশীলন শুরুর 1 ঘন্টা আগে জানানো হলো হোটেলেই থাকতে চান রিয়াদ বাহিনী। মাঠ থেকে দূরে সরে এড়িয়ে যেতে চান সমস্যাগুলোকে। কিন্তু চাইলেও সব কি ভুলে যাওয়া যায়? অন্তত এখানে তো ভুলে যাওয়া যাবে না কিছু। ওপেনিং জুটি মেটাতে পারছে না প্রত্যাশা, বোলিংটাও নিষ্প্রভ, ফিল্ডিং তো প্রশ্নবিদ্ধ। তাই দলটাকে এক সুতোয় বাঁধাটাই এখন মূল চ্যালেঞ্জ। বাংলাদেশ টিমে অনেক সময় খারাপ সময় আসে, বাট এখান থেকে আমরা আবার রিকভারি করে একটা ভালো সময় আসতে পারি। এটা আমার কাছে মনে হয় যে আমরা জাস্ট একটা ম্যাচ জেতার জন্য ওয়েট করতেছি। ম্যাচটা অনেক বেশি ইম্পর্টেন্ট আমাদের, এবং আমার কাছে মনে হয় সবাই খুবই নিজের 100% দেওয়ার জন্য উদ্গ্রীব আছে। অন্যদিকে মরুর বুকে উইন্ডিজ এসেছিল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে, কিন্তু 2 ম্যাচে বড় হার ব্যাকফুটে ঠেলে দিয়েছে ক্যারিবিয়ানদের। তবে শারজার ছোট মাঠ আর প্রতিপক্ষ ভঙ্গুর বাংলাদেশ আসরে ফেরার স্বপ্ন দেখাচ্ছে তাদের। বাংলাদেশও আমাদের মতো ব্যাকফুটে আছে। টানা হারে তাদের আত্মবিশ্বাস এখন কমতির দিকে। এটা আমাদের জন্য বড় সুযোগ, কিন্তু প্রতিপক্ষকে হালকা করে দেখতে গেলে উল্টো ফলাফল হতে পারে। শারজার মাঠ সুবিধা দেবে 2 দলকেই। পুরানের হুমকি তাই গায়ে লাগাতে চান না বাংলার বাঘেরা, বরং পরিকল্পনা ঠিক রেখে খেলতে চান নিজেদের উজাড় করে। জানা আছে রেসে থাকতে হলে জিততেই হবে ক্যারিবিয়ানদের বিপক্ষে। টি-20 বিশ্বকাপের এই আসর থেকে যদি কোনো প্রাপ্তির সুযোগ থাকে টাইগারদের জন্য, তাহলে সেটা হতে পারে এই ম্যাচটাই। পরিসংখ্যান বলছে উইন্ডিজের সঙ্গে লড়াইটা হবে সমানে সমান। যদিও টি-20-র সামর্থ্যের হিসেব করলে ক্যারিবিয়ানরা এগিয়ে যোজন দূরে। তবে নিজেদের দিনে সাকিব মুশফিকরা কি করতে পারেন সেটা তো তারা দেখিয়েছেন বহুবার। এখন দেখার অপেক্ষা আহত বাঘ ঠিক কতটা হিংস্র থাবা বসাতে পারে। নিয়ন মোহাইমেন, সময় সংবাদ, দুবাই, সংযুক্ত আরব আমিরাত। আবুধাবিকে বিশ্ব ক্রীড়াঙ্গনের অন্যতম সেরা কেন্দ্র করার লক্ষ্যে কাজ করছে আবুধাবি ক্রিকেট কাউন্সিল। ক্রিকেট ছাড়াও ফুটবল, টেনিস সহ অন্যান্য খেলা আয়োজনে বিশ্বমানের সুযোগ সুবিধা নিশ্চিত করেছে সংস্থাটি। ভবিষ্যতে বাংলাদেশ মূল বা বয়সভিত্তিক দলের খেলা আয়োজনে নিজেদের আগ্রহের কথা জানিয়েছেন প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী ম্যাথিউ বাউচার। আবুধাবি থেকে সাজিদ মুস্তাহিদের রিপোর্ট। মরুর দেশে চলছে ক্রিকেট উৎসব। বিশ্বের হাজারো ক্রিকেট ভক্তের পদচারণায় এখন মুখর সংযুক্ত আরব আমিরাত। যে দেশের ক্রিকেট সংস্কৃতি বলতে তেমন কিছুই নেই, তারাই মেগা ইভেন্টের গর্বিত আয়োজক। ক্রীড়া বিশ্বে স্পোর্টস হাব হিসেবে সুখ্যাতি আছে দুবাইয়ের। চাকচিক্যের এই শহরে ক্রিকেট, ফুটবল ছাড়াও অনুষ্ঠিত হয়েছে মোটর রেসিং, টেনিস, গলফের আন্তর্জাতিক ইভেন্ট। একই পথে যাচ্ছে আবুধাবিও। বিশ্বকাপের সুপার 12-এর 3 ভেন্যুর একটি শেখ জায়েদ স্টেডিয়াম। এই অঞ্চল ঘিরেই গড়ে উঠেছে একটি স্পোর্টস হাব, যেখানে প্রতি সপ্তাহে 12,000 মানুষ আসছে বিভিন্ন খেলায় অংশ নিতে। বিশ্বমানের সুবিধা নিশ্চিতে একসঙ্গে কাজ করছে আবুধাবি স্পোর্টস কাউন্সিল ও আবুধাবি ক্রিকেট। এখানে ক্রিকেটের জন্য আন্তর্জাতিক ভেন্যু ছাড়াও 9টা ফুটবল মাঠ আছে। টেনিসের জন্য 5টা কোর্ট আছে, আমরা আরো 5টা নির্মাণ করছি। মূল স্টেডিয়াম সহ মোট 54টি পিচ আছে যেখানে খেলা সম্ভব। স্থানীয় কমিউনিটি বছরের 350 দিন এই সুযোগ সুবিধা ব্যবহার করতে পারবেন। আমরা চাই এখানে আরো বেশি আন্তর্জাতিক ইভেন্ট আয়োজন করতে। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগের অনেক আসরই অনুষ্ঠিত হয়। টানা 2 মৌসুম হয়েছে আইপিএল, এছাড়াও পিএসএল, সিপিএল এরও আয়োজক তারা। আলোচিত আবুধাবি টি10 লিগও হয়।